নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে থেকে 2025-এর 14 মে প্রায় একটি বছর দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। এই গোচরের পরিবর্তনে ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। আগামী 1 মে থেকে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে এই গোচরের পরিবর্তন ঘটাবে। ষষ্ঠ গৃহ হলো শত্রু ভাব, রোগ ভাব, রিপু ভাব, ঋণ ভাব এবং কর্মের পরিশ্রম বা প্রচেষ্টার ভাব। এবং সেইভাবে গুরুর এই গোচরের পরিবর্তন আগামী একটি বছর কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসবে আপনার রাশির সাপেক্ষে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য এই ভিডিও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আগামী একটি বছর অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। যারা কোর্ট কাচারিতে বিভিন্ন মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই সময়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, তা না হলে অকারণে অর্থ খরচ, সময় নষ্ট বা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। অকারণে অর্থ খরচের জন্য সঞ্চয় কিছুটা কমতে পারে আগামী একটি বছর। তবে যারা বিভিন্ন কাজের জন্য লোনের অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোনের প্রাপ্তির যোগ তৈরি হতে পারে আগামী 1 মে পরবর্তী সময়। এই সময় শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ কিছুটা সমস্যার কারণ হতে পারে। তাই যে কাজগুলি করবেন খুব ভেবেচিন্তে করবেন, আপনার পরিকল্পনার কথা
কারোর সঙ্গে শেয়ার করা উচিত হবে না, আর তা করলে কিন্তু আপনি বিভিন্ন বিভ্রাটের মধ্যে বা সংকটের মধ্যে পড়তে পারেন। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহ থেকে আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবে দৃষ্টি দেবে, তাই গুরুর দৃষ্টি কর্মভাবে থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি ঘটবে। তবে এই সময় পরিশ্রম একটু বাড়াতে হবে। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। অল্প পরিশ্রমে আপনি কোনোভাবেই সফলতার মুখ দেখবেন না। যারা কাজের প্রচেষ্টা চালাচ্ছেন তারা পরিশ্রম করুন, এই সময় নির্দিষ্ট পথে এগিয়ে চলুন, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাছাড়া যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময় প্রচেষ্টা চালালে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মে সুনাম বৃদ্ধি পাবে, আর এই সব কিছুর পিছনেই কিন্তু আপনার সৎ চিন্তাভাবনা এবং পরিশ্রম অবশ্যই করতে হবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে থেকে সপ্তম দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবে থাকছে। দ্বাদশ ভাব হলো আধ্যাত্মিক ভাব, খরচের ভাব, বেড প্লেজারের ভাব, হসপিটালাইজেশনের ভাব। তাই গুরুর দ্বাদশ ভাবে দৃষ্টি কিন্তু খুব একটা শুভ ফল আনছে না। অকারণে অর্থ খরচ ঘটতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য অর্থ বেরিয়ে যেতে পারে। তবে এই সময় বাইরে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। যারা ধর্মীয় ভ্রমণ বা যাত্রা করতে চাইছেন তারা এই সময় করতে পারেন। পরিকল্পনা মাফিক খরচ না করতে পারলে অকারণে অর্থ বেরিয়ে যেতে পারে। এই সময় পতি-পত্নীর মধ্যে সম্পর্কের বিষয়ে আরো সতর্ক হতে হবে। তাই সব মিলিয়ে দ্বাদশ ভাবে গুরুর দৃষ্টির জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হচ্ছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহে থেকে তার নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে থাকছে। তাই কথাবার্তার প্রতি এই সময় সতর্ক থাকুন। ইনভেস্টের বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে অথবা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ইনভেস্ট করুন। এই সময় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই এই গোচরকালীন আপনারা যতটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যতটা পজিটিভ থাকবেন, ততটাই আপনার জীবনে শুভ ফল আসবে। তবে 3রা মে থেকে 3রা জুন এই একটি মাস দেবগুরু বৃহস্পতি অস্তমিত থাকছে। তাই এই সময় কিন্তু নেগেটিভ প্রভাব কিছুটা কমবে। তবে 9ই অক্টোবরের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। তাই অক্টোবরের পরবর্তী সময় থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই ভেবেচিন্তে করবেন। শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বিদেশে যারা ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তারা দেবগুরু বৃহস্পতির বক্রীর আগে সিদ্ধান্ত নিন, তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো ফল আসবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ গুরু মন্ত্র জপ করুন, সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু চল্লিশা অথবা বিষ্ণু সহস্রনাম জপ করুন বা শ্রবণ করুন। স্নানের জলে 1 চিমটে হলুদ দিয়ে সেই জল দিয়ে স্নান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এবং তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত ভালো ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।